আমি নাসির উদ্দিন আহমদ, প্রদর্শক জীববিজ্ঞান বিভাগ, উমরগনি এমএস কলেজ। ইন্ডেক্স নম্বর 000144। প্রিয় প্রথম বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো। আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। গত ক্লাসে আমরা বায়োলজির প্র্যাকটিক্যাল ক্লাসের উপর সরল অণুবীক্ষণ যন্ত্রের উপর আলোকপাত করছিলাম। আজকে আমরা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপের উপর আলোকপাত করব। দেখো, অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ জীববিজ্ঞানী ছাত্রদের জন্য একটি অবিচ্ছেদ্য অঙ্গ। জীববিজ্ঞানের যে কোনো শাখা, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, বনবিজ্ঞান, অণুজীব বিজ্ঞান ইত্যাদি যে কোনো জীববিজ্ঞান শাখার সিলেবাসের উপর বিষয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম অংশ, বিশেষ করে কোষ এবং কলার গঠন, আভ্যন্তরীণ গঠনগুলো দেখার জন্য অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার অপরিহার্য। সেই জন্য জীববিজ্ঞানের প্রথমে আমরা অণুবীক্ষণ যন্ত্রের গঠন ও ব্যবহার বলে থাকি এবং অণুবীক্ষণ যন্ত্র হাতে নাতে দেখাই থাকি। যেহেতু আমরা প্রতিকূল পরিবেশে আছি, ল্যাবে নাই, সেই জন্য আমরা যন্ত্রপাতি হাতে নাতে দেখাতে পারতেছি না। আমরা ডায়াগ্রাম করে বা ডায়াগ্রাম দেখে দেখেই আগে আয়ত্ত করে নেব। পরে যখন সুযোগ হয় আমরা ক্লাসে এই যন্ত্রপাতিগুলো আবার দেখাবো, আমি ব্যবহার করব, তোমরাও ব্যবহার করবে। ইভেন কি দুজনে একজনে মিনিমাম একটা অণুবীক্ষণ যন্ত্র আমরা দিয়ে থাকি, তোমরা তখন মনোফুলিভাবে ক্লাস ব্যবহার করতে পারবে। তো যাক, আজকে আমরা একটি কম্পাউন্ড মাইক্রোস্কোপ, আমরা আগেই বলছিলাম মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র বিভিন্ন প্রকারের হতে পারে। যেমন তোমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা সাধারণত সিম্পল মাইক্রোস্কোপ এবং কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা সরল অণুবীক্ষণ যন্ত্র ও যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের গঠন ও ব্যবহার করে থাকি। এছাড়াও আরও উন্নত মানের মাইক্রোস্কোপ আছে, যেমন তোমরা অনেকে শুনছো ইলেকট্রন মাইক্রোস্কোপের কথা, প্লাস কন্ট্রাস্ট মাইক্রোস্কোপ, পোলারাইজিং মাইক্রোস্কোপ, জুমস্টোপ মাইক্রোস্কোপ, এবং বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ আছে। যখন তোমরা উপযুক্ত হবে তখন ওইসব মাইক্রোস্কোপের গঠন ও ব্যবহারও শিখবে যখন পরিস্থিতি আসে। এখন আমরা আপাতত আমাদের সিলেবাসে যেগুলো আছে, আমাদের কলেজে যে মাইক্রোস্কোপগুলো আছে ওগুলোর গঠন এবং ব্যবহার জানব। প্রথমে দেখো, আমরা মাইক্রোস্কোপ বলছিলাম কি, যে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র কোনগুলা, যে যন্ত্রের সাহায্যে খালি চোখে অদৃশ্যমান সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু অনেক অনেক গুণ বড় করে দৃশ্যমান করা হয়, তাকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বলে। যে জিনিসগুলো আমাদের চোখে দেখার প্রশ্নই আসে না, যে বস্তুগুলো অনেক সূক্ষ্মাতি সূক্ষ্ম গঠন, যে যন্ত্রের সাহায্যে অনেক অনেক গুণ বড় করে আমাদের চোখে দৃশ্যমান করা হয়, সেই যন্ত্রকে আমরা অণুবীক্ষণ যন্ত্র বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বলে থাকি। আচ্ছা, যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের কি কি অংশ আছে? যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের মধ্যে যে অংশগুলো আছে সেগুলোকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। তোমরা যারা বই কিনে ফেলছো, এই বইয়ের ডায়াগ্রামটা তোমাদের সামনে রাখতে হবে, তাইলে বুঝতে তোমাদের সুবিধা হবে। নাইলে তোমাদের বুঝতে কষ্ট হবে। যেহেতু আমি সরাসরি মাইক্রোস্কোপ তোমাদের হাতে বা আমার হাতে রেখে কাজ করতে পারতেছি না, তোমাদেরকে অবশ্যই ব্যবহারিক বই নিয়ে সামনে নিয়ে মাইক্রোস্কোপের সাথে মিলিয়ে দেখতে হবে। যাক, এই যৌগিক অণুবীক্ষণ যন্ত্রে যে অংশগুলো আছে সেগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যেমন মেকানিক্যাল পার্টস বা যান্ত্রিক অংশ, অপটিক্যাল পার্টস বা আলোক অংশ, দুই ভাগে ভাগ করা হয়। যান্ত্রিক অংশের মধ্যে কি কি আছে দেখো, আমি 1 থেকে 10 নম্বর পর্যন্ত কতগুলো নাম লিখে দিচ্ছি। যেমন 1 নম্বর লিখছি পাদদেশ বা বেস, স্তম্ভ বা ফিলার 2 নম্বরে, 3 নম্বরে হাতল বা আর্ম, 4 নম্বরে মঞ্চ বা স্টেজ, 5 নম্বরে দেহনল বা বডি টিউব, 6 নম্বরে টানা নল,
বা ড্র টিউব, 7 নম্বরে স্থূল ও সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু বা কোরাস অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। 8 নম্বর লিখছি নাসিকা বা নোজ পিস। 9 নম্বর লিখছি ডায়াফ্রাম। 10 নম্বর লিখছি কন্ডেন্সার। আচ্ছা, এখন আসো আমরা প্রথমে যান্ত্রিক অংশগুলো সম্পর্কে ধারণা নেব। আমরা অনুবীক্ষণ যন্ত্রের গায়ের মধ্যে যান্ত্রিক অংশ কোনগুলা সেগুলো আগে আমরা বুঝে নেব, তারপরে আমরা আলোক অংশের মধ্যে যাব। আমরা যে গঠনগুলো বলবো তোমাদেরকেও এই এই অনুবীক্ষণ যন্ত্রটা খাতায় আঁকতে হবে। প্র্যাকটিক্যাল খাতার একটা পৃষ্ঠাকে 2 ভাগে ভাগ করবে। অর্ধেক চিত্র এবং লেবেলিং করা, এই যে চিত্র এবং লেবেলিং করার জন্য অর্ধেক, আর অর্ধেক হলো সংক্ষিপ্ত বর্ণনা লেখা বা বস্তু লেখার জন্য। যে এক্সপেরিমেন্টে যেটা থাকে, কোনো এক্সপেরিমেন্টে বর্ণনা লিখতে হয় সংক্ষিপ্ত আকারে, কোনো এক্সপেরিমেন্টে শনাক্তকারে বস্তু লিখতে হয়। তাহলে যে এক্সপেরিমেন্ট যেরকম সেরকম আমাকে আঁকা লেখার কাজ করতে হবে। প্রথমে দেখো আমরা যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের মেকানিক্যাল পার্টস বা যান্ত্রিক অংশের কথা বলছি। 1 নম্বরে বলছিলাম কি পাদদেশ বা বেস। এই দেখো আমি একটা বই হাতে নিয়েছি, তোমরাও সাথে থাকলে বই হাতে নাও। এই যে দেখো একটা যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের ছবি তোমাদের বইতে এইভাবে আছে। এই দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিচের দিকে একটা দেখো বি আকৃতির অংশ যেটার উপর মাইক্রোস্কোপটা দাঁড়ানো আছে। এই বি আকৃতির অংশটা এটাকে বলা হয় বেস বা পাদদেশ। তাহলে আমরা খাতার মধ্যেও আমাদেরকে এগুলো লিখতে হবে। আগে ডায়াগ্রাম করব, চিহ্নিত করব, পরে পাশে এই যান্ত্রিক অংশ আলোক অংশের বর্ণনা লিখতে হবে খাতায়। সেই জন্য আগে আমরা যান্ত্রিক অংশগুলো চিনব, তার বর্ণনাগুলো জানবো, পরে খাতায় তুলব, বই দেখে দেখে খাতায় তুলব। আগে আমাকে ধারণাটা অর্জন করতে হবে, তারপরে আমি লিখতে যেতে পারবো। তাহলে আমরা বলছি কি বেস কোনটা? এই যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিচের দিকে যে একটা বি আকৃতির অংশ টেবিলের উপর বসা থাকে বা মেজে বসা থাকে, এই অংশটাকে বলা হয় বেস বা পাদদেশ। আমরা প্র্যাকটিক্যাল খাতার মধ্যে এই যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের নিচের দিকে বি আকৃতির অংশকে বেস বা পাদদেশ বলে। এক লাইনে খাতায় লিখতে হবে। 2 নম্বর আসুন, বেস বা পাদদেশের উপরে এই যে একটা ত্রিভুজ আকৃতির অংশ, এই ত্রিভুজ আকৃতির অংশ এটাকে বলা হয় স্তম্ভ বা ফিলার। তাহলে আমরা স্তম্ভের বর্ণনা কি লিখব? পাদদেশের উপরে ত্রিভুজ আকৃতির অংশটিকে স্তম্ভ বা ফিলার বলে। স্তম্ভ বা ফিলারের উপর মাইক্রোস্কোপটা হারা হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমাদের দুটা চলে গেল, একটা হলো বেস বা পাদদেশ, 2 নম্বর হলো স্তম্ভ বা ফিলার। 3 নম্বরে দেখো ফিলারের উপর দিকে একটা সি এর মতো এই অংশটা বা ইউ এর মতো। আবার দেখো এটাকে আমরা বলছিলাম বেস বা পাদদেশ, ফিলার বা স্তম্ভ। ফিলারের উপরের দিকে এই যে একটা সি এর মতো, এখান থেকে এখানে পর্যন্ত দেখো এই অংশটা, এখান থেকে এই অংশটাকে এই সি এর মতো বলতে পারো, ইউর মতোও বলতে পারো। যেখানে আমরা হাত দিয়ে ধরে থাকি, এটা কোনো সময় এক জায়গা থেকে অন্য জায়গা নেওয়ার সময় এটাকে হাতে ধরি, এটাকে জন্য হাতল বলা হয়। তাইলে এই স্তম্ভের উপরের দিকে সি আকৃতির অথবা ইউ আকৃতির যে গঠনটা, এই অংশটাকে বলা হয় আরণ বা হাতল। তার মধ্যে 3টে অংশ চলে গেল। একটা হলো বেস বা পাদদেশ, 2 নম্বরে হলো স্তম্ভ বা ফিলার। ফিলারের উপরের দিকে সি আকৃতির যে গঠন বা ইউ আকৃতির যে অংশটা, এটাকে বলা হয় আরণ বা হাতল। এখন আসো হাতলের নিচের দিকে দেখো, হাতলের নিচের দিকে একটা আয়তাকার অংশ দেখা যায়। এই যে একটা আয়তাকার অংশ, এটার মাঝখানে একটা ছিদ্র আছে। এটা গোলাকারও হতে পারে, কোনো মাইক্রোস্কোপে গোলাকার, কোনো মাইক্রোস্কোপে আয়তাকার। যেভাবে থাক না কেন এরকম যেটা গোলাকার আয়তাকার অংশ দেখা যাবে, মাঝখানে ছিদ্র বিশিষ্ট অংশ, তার গায়ের মধ্যে দেখো দুদিকে 2টে স্ক্রু আছে, ক্লিপ আছে, এদিকে একটা ক্লিপ আছে। এই ক্লিপ দিয়ে স্লাইড বসাইয়ে আমরা আটকে রাখি, নাইলে স্টেজ বা মঞ্চ থেকে স্লাইড রাখলে পড়ে যেতে পারে, মাইক্রোস্কোপ নাইলে করলে পড়ে যেতে পারে। সেই জন্য এখানে 2টে ক্লিপ থাকে, যে কোনো একটা বা 2টে ক্লিপ দিয়ে স্লাইডকে আটকাতে হয়। তাইলে আমরা মঞ্চ কাকে বলি? দেখো হাতলের নিচের দিকে
যেটা আয়তাকার অংশ, মাঝখানে ছিদ্র বিশিষ্ট এবং দুটো ক্লিপযুক্ত, এই অংশ, এই গঠনটাকে বলা হয় স্টেজ বা মঞ্চ। এই স্টেজ বা মঞ্চের, তাহলে আমরা চলে গেলাম, স্টেজ হয়ে গেল। এই স্টেজের উপরের দিকে আসো, হাতলের উপরের দিকে, হাতলের উপরের দিকে এখানে একটা মোটা স্ক্রু আছে, এটাকে বলা হয় কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশক স্ক্রু। তাহলে হাতলের উপরের দিকে মোটা স্ক্রুটিকে বলা হয় স্থূল সন্নিবেশক বা কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর নিচের দিকে একটা ছোট স্ক্রু থাকে, এটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা সূক্ষ্ম সন্নিবেশক। কোন একটা জিনিসকে আমরা দেখার জন্য, সেটার আলোক দূরত্ব নিয়ন্ত্রণ করার জন্য এই কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরাতে হয়। কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরালে এই অংশটা উপরের দিকে উঠে অথবা নিচের দিকে যায়। এই দেখো, এখানে যখন আমরা স্লাইড রাখবো, স্লাইডটা দেখার জন্য দূরত্ব বাড়ে বা কমে। এই স্ক্রু, এই কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশক স্ক্রু অথবা ফাইন অ্যাডজাস্টমেন্ট বা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু, এগুলো ঘুরালে আলোক দূরত্ব বাড়ে আর কমে। এই আলোক দূরত্ব বাড়া কমাকে বলা হয় ফোকাসিং। তাহলে স্থূল সন্নিবেশক অথবা সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু দিয়ে ঘুরার পরে এটাকে যখন উঠানামা করা হয়, উঠানামা করাকে বলা হয় ফোকাসিং। ফোকাসিং করলে একটা নির্দিষ্ট আলোক দূরত্বে আসলে আমরা যে দৃশ্যমান বা যে বস্তু যেটা আমি দেখব সেটা দেখা যাবে। বেশি উপরে নিলেও না, নিচে নিলেও না। আমরা কোনো একটা জিনিস দেখতে গেলেও আমরা আমাদের একটা আলোক দূরত্বের মধ্যে আসলে আমরা একটা নমুনাকে বা একটা মানুষকে চিনতে পারি। বেশি দূরে থাকলে হয়তো মানুষের মতো চিনবো, কিন্তু সেটা আমার আত্মীয় নাকি অনাত্মীয় নাকি শত্রু আমরা কিছু বুঝবো না। কিন্তু একটা নির্দিষ্ট আলোক দূরত্বের মধ্যে আসলে তখন এটাকে স্পষ্টভাবে সুন্দরভাবে বোঝা যায়। সেই জন্য আমরা কি করি, কাছাকাছি গেলেই মানুষের সাথে ইয়া করতে পারি, যে যখন আমাদের চিনে হয়ে যায়। এখানেও ফোকাসিং করলে একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসলে তখন নমুনা আমরা যেটা স্লাইড বা দেখতে চাই সেটা এখানে দেখা যায়। সেই জন্য কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশক স্ক্রু এবং সূক্ষ্ম সন্নিবেশক স্ক্রু দিয়ে যেটাকে ঘুরালে আলোক দূরত্ব নিয়ন্ত্রণ করা হয়, সেটাকে বলা হয় ফোকাসিং। আচ্ছা, কোন একটা জিনিসকে দেখতে গেলে আমরা স্লাইড রেখে প্রথমে আলো ফেলার পরে কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা স্থূল সন্নিবেশক স্ক্রু উঠানামা করি, ঘুরে করলে যদি স্লাইডের নমুনাটা দেখা যায়, তখন সেটাকে আরও সূক্ষ্মভাবে, অতি সূক্ষ্মভাবে দেখতে গেলে, একবারে স্পষ্টভাবে দেখতে গেলে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরাতে হবে। নাইলে স্থূল সন্নিবেশক স্ক্রু দিয়েও আমাদের বইয়ের মতো ডায়াগ্রাম, আমরা বইতে যে ছবিগুলো আছে বা বিজ্ঞানীরা বা আমরা যে ছবিগুলো মাইক্রোস্কোপে দেখব সেটা স্পষ্ট দেখা যায়। আরও যদি সূক্ষ্মভাবে দেখতে যাই, তখন আমরা ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরাই, নাইলে ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু ঘুরার দরকার নেই। আচ্ছা, কারণ যদি অভিজ্ঞ মানুষ না হয়, উল্টাপাল্টা ছাদ দিলে স্লাইডও ভেঙে যেতে পারে। সেই জন্য আগে স্যারেরা কীভাবে ব্যবহার করে কয়েকবার ব্যবহার করে শিখতে হয়। নাইলে দেখবে যে তুমি তোমার স্লাইড ভেঙে ফেলছো, তোমার এক্সপেরিমেন্টও শেষ, আর তুমি দেখানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে আমরা পর্যায়ক্রমে আসি। আমরা স্থূল সন্নিবেশক এবং সূক্ষ্ম সন্নিবেশকের কথা বললাম। এরপর দেখো, এই যে হাতলের উপরের দিকে একটা মোটা নলের মতো অংশ আছে, এই অংশটা, এটাকে বলা হয় বডি টিউব বা দেহনল। তাহলে হাতলের উপরের দিকে মোটা নলের মতো অংশটিকে বডি টিউব বা দেহনল বলা হয়। এই যে দেহনল, তাহলে আমরা এখানে এক লাইন লিখবো খাতায়, হাতলের উপরের দিকে মোটা নলের মতো অংশটিকে দেহনল বা বডি টিউব বলা হয়। এরপর দেখো, বডি টিউবের ভিতরে আরেকটা নল ঢুকানো, ওইটাকে বলা হয় ড্র টিউব বা টানানো। তাহলে টানানল কাকে বলে? দেহনলের ভিতরে নলের মতো অংশটিকে ড্র টিউব বা টানানল বলে। তাইলে আমরা কতদূর গেলাম দেখো, আমরা এখানে দেহনল, টানানল, স্থূল সন্নিবেশক, সূক্ষ্ম সন্নিবেশকের কথা বললাম। এরপর দেখো একটা কথা, নাসিকা বা নোজ পিস। এখানে দেখো
দেহনল, দেহদলের নিচের দিকে একটা গোলাকার অংশ, এখান থেকে এ পর্যন্ত এই গোলাকার অংশ, এটাকে বলা হয় নোজ ফিস বা নাসিকা। এই নাসিকাটাকে ঘুরানো যায়, ইয়া করা যায়। এই নাসিকার সাথে এখানে আরো দুটো অংশ লাগানো আছে, যেটা আলোক সম্পর্কীয় অংশ, সে আমি পরে বলতেছি। তাহলে এই অংশটা হলো দেহনলের নিচের দিকে যে গোলাকার অংশটা আছে সেটাকে বলা হয় নোজ ফিস বা নাসিকা। আচ্ছা, তারপর যান্ত্রিক অংশের মধ্যে এরপর দেখো ডায়াফ্রাম কোথায় থাকে। ডায়াফ্রামটা মঞ্চের নিচের দিকে একটা ছাকতির মতো অংশ, বাইরের দিকে একটু খাঁজ খাঁজ আছে। এটাকে আঙ্গুল দিয়ে চাপ দিলে, টান দিলে কোনো সময় ছোট ছিদ্র, কোনো সময় মাঝারি, কোনো সময় আরেকটু বড়, কোনো সময় একটু বড় বা একটু বড় বড় ছিদ্র আসে। কি ঘুরালে? ডায়াফ্রাম ঘুরালে। তো ডায়াফ্রামটার কাজ কি? আলো বেশি ফেলা বা কম ফেলা। কোনো কোনো জিনিস কম আলোতে দেখা যায়, কোনো কোনো জিনিস মাঝারি আলোতে, কোনো কোনো জিনিস আরও একটু উজ্জ্বল আলোতে দেখা যায়। সেই জন্য এই এখানে যে ডায়াফ্রাম থাকে, ডায়াফ্রামটা আলোক নিয়ন্ত্রণ করে। কোনো সময় আলোক বেশি যায়, কোনো সময় আলোক কম পড়ার জন্য আমরা ডায়াফ্রাম ঘুরাই। তাহলে ডায়াফ্রামের অংশটা হলো কোথায়? মঞ্চের নিচের দিকে, স্টেজের নিচের দিকে। এই যে স্টেজের নিচের দিকে একটা ছাকতির মতো অংশ, যেটার গায়ে বিভিন্ন আয়তনের ছিদ্র আছে, সেটাকে বলা হয় ডায়াফ্রাম। ডায়াফ্রাম ঘুরালে এক এক সময় এক এক ধরনের ছিদ্র আসবে, তখন আলো কম বা বেশি পড়বে। আমি কি কম আলোতে আমার জিনিসটা স্পষ্ট, নাকি বেশি মাঝারি আলোতে, নাকি বেশি আলোতে, সেটা কন্ট্রোল করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য ডায়াফ্রামের কাজ। আচ্ছা, ডায়াফ্রামের নিচের দিকে দেখো, ডায়াফ্রামের ঠিক পাশাপাশি আরেকটা অংশ থাকে কন্ডেন্সার। আমাদের কলেজে যে মাইক্রোস্কোপগুলো আছে, এগুলো সবগুলোতে কন্ডেন্সার নাই, এবং যেগুলোতে কন্ডেন্সার আছে সেখানে দেখবে যে এইখানে একটা হাতল থাকে। আমি বলছিলাম যে ডায়াফ্রামে এখানে একটা ছাকতির মতো অংশ, আর যেগুলো কন্ডেন্সার সহ থাকে সেখানে এখানে একটা হাতল থাকে, একটা হ্যান্ডেলের মতো থাকে, একটা পাতের মতো। ওই পাতটাকে টানাটানি করলে দেখবে যে আলোক নিয়ন্ত্রণ হয়, এবং আলো কোনো সময় হালকা হয়ে পড়ে, কোনো সময় ঘন হয়ে পড়ে। সেই জন্য এখানে একটা কন্ডেন্সার থাকে। কোনো কোনো মাইক্রোস্কোপ থাকে, নাও থাকতে পারে। তাহলে আসো আমরা প্রথমে যান্ত্রিক অংশগুলো আবার আমার আয়ত্ত হয়েছে কিনা, বা আমি জানি কিনা, চিনি কিনা, আমার মনে আছে কিনা, আমি আবার একটু চোখ বুলিয়ে যাই। দেখো, তাহলে পাদদেশ, এক নম্বরে যেটা বললাম পাদদেশ কোনটা? এই দেখো, মাইক্রোস্কোপের নিচের দিকে, অনুবীক্ষণ যন্ত্রের নিচের দিকে যে বিয়ের মতো অংশ, এই অংশটাকে বলা হয় বেজ বা পাদদেশ। আমরা খাতায়ও এগুলো নিয়ে কথাগুলো লিখে ফেলবো। দুই নম্বরে দেখো, বেজ বা পাদদেশের উপরের দিকে এই যে ত্রিভুজ আকৃতির অংশটা, ত্রিভুজ আকৃতির এই গঠনটাকে বলা হয় স্তম্ভ বা ফিলার। ফিলারের উপর দিকে দেখুন, এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুর সাথে একটা সি এর মতো অংশ লাগানো আছে, একটা গঠন। এই স্তম্ভের উপরের দিকে একটা সি এর মতো, এই যে এটাকে স্ক্রু আছে, এই স্ক্রুটাকে বলা হয় আনতি স্ক্রু বা ইনক্লিনেশন স্ক্রু। আনতি স্ক্রু বা ইনক্লিনেশন স্ক্রু। কোনো কোনো সময় মাইক্রোস্কোপে বাঁকা করে চেয়ারে বসে দেখার জন্য এই ইনক্লিনেশন স্ক্রুটা ছাপ দিলে মাইক্রোস্কোপটা একটু বাঁকা হয়েও চেয়ারে বসে বসেও দেখতে পারে। যারা গবেষণায় কাজে করে ঘন্টার পর ঘন্টা মাইক্রোস্কোপ দেখে, বা দেখবে যে একটা প্যাথোলজি ল্যাবে বিভিন্ন ধরনের প্রস্রাব, রক্ত এগুলো পরীক্ষার জন্য একজন বিজ্ঞানীকে ঘন্টার পর ঘন্টা ল্যাবে বসে কাজ করতে হয়। তখন ওরা চেয়ারে বসে সোজাসুজি না দেখে একটু বাঁকা করে স্লাইড রেখে আনতি স্ক্রুটাকে একটু টান দিয়ে, একটু বাঁকা করে বসে দেখে। আচ্ছা যাক, তাহলে এটাকে বলা হয় আনতি স্ক্রু বা ইনক্লিনেশন স্ক্রু। যাক, আমরা বেজের কথা বললাম, বা পাদদেশ, স্তম্ভের উপরে আছে হাতল। হাতলটা কি জিনিস? স্তম্ভের উপরের দিকে যেটা সি এর মতো বা ইউর মতো গঠন, এই অংশটাকে আমরা বলি হাতল বা আর্ম। আচ্ছা, হাতলের নিচের দিকে যেটা আয়তাকার, কোনো কোনো মাইক্রোস্কোপে গোলাকার, মাঝখানে ছিদ্রবিষ্ট অংশ, এটা কালো থাকে। এই অংশটা, এই স্টেজটা কালো হয়, এবং দুই পাশে দুইটা ক্লিপ থাকে। এই অংশটাকে আয়তাকার অংশ বা গোলাকার অংশ, মাঝখানে ছিদ্র বিশিষ্ট আয়তাকার গোলাকার অংশ, এটাকে বলা হয়
স্টেজ বা মঞ্চ। তাহলে মঞ্চটা দেখো হাতলের নিচের দিকে লাগানো। এখন আসো হাতলের উপর দিকে। হাতলের উপর দিকে গিয়ে দুইটা প্রথমে স্ক্রু পড়ে। একটাকে বলছিলাম স্থূল সন্নিবেশক বা কোরাস অ্যাডজাস্টমেন্ট স্ক্রু, আর একটা ছোট, এটাকে বলা হয় ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। বড় সন্নিবেশক, ছোট সন্নিবেশক, কোরাস অ্যাডজাস্টমেন্ট, ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। এই অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা কোরাস অ্যাডজাস্টমেন্ট এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর কাজ হলো কি, ফোকাসিং করা। একটা বস্তুকে দেখার জন্য, নির্দিষ্ট আলোক দূরত্ব আনার জন্য এটাকে ঘুরালে এটা এটা উপরের দিকে যায় অথবা নিচের দিকে আসে, তখন আলোক দূরত্ব কমে বা বাড়ে। তাহলে এই দুটো হলো যান্ত্রিক অংশের মধ্যে আমরা স্থূল সন্নিবেশক বা সূক্ষ্ম সন্নিবেশক, আর কোরাস অ্যাডজাস্টমেন্ট এবং ফাইন অ্যাডজাস্টমেন্ট বলে থাকি। এরপরে দেখো হাতলের উপরের দিকে এই যে অ্যাডজাস্টমেন্ট স্ক্রুর পাশে একটা মোটা নলের মতো অংশ, এই মোটা নলের মতো অংশ এটাকে বলা হয় বডি টিউব বা দেহনল। তাইলে দেহনল কাকে বলে? হাতলের উপরের দিকে মোটা নলের মতো এই ভিতরে ফাঁপা এই নলের মতো অংশটিকে বলা হয় দেহনল বা বডি টিউব। এখন আসো ড্র টিউব বা টানা নল। দেখবে বডি টিউবের ভিতরে আরেকটা নল ঢুকে গেছে, এটা বাইরের নল, এটা হলো ভিতরের নল। এই ভিতরে যেটা ঢুকে গেছে এটাকে বলা হয় ড্র টিউব বা টানা নল। তাহলে টানা নল কাকে বলে? দেহনলের ভিতরে ছোট নলের মতো অংশটিকে ড্র টিউব বা টানা নল বলা হয়। আচ্ছা, তাহলে যান্ত্রিক অংশের মধ্যে আমরা এখন আসো আর কি বাকি আছে, নোজ পিস বা নাসিকা। এই সেটা কোথায় আছে দেখো, এই যে দেহনলের নিচের দিকে একটা গোলাকার অংশ, দেহনলের নিচের দিকে একটা গোলাকার অংশ, এই অংশটাকে বলা হয় নোজ পিস বা নাসিকা, যেখানে অবজেক্টিভ লাগানো থাকে বা অভিনেত্র লাগানো থাকে। এই অভিনেত্রের কথা আমি পরে বলতেছি, যেহেতু এগুলো আলোক সম্পর্কীয় অংশ, এই জন্য। তাহলে আমরা নাসিকা পর্যন্ত গেলাম। এরপর দেখো ডায়াফ্রাম কোথায় থাকে? ডায়াফ্রাম বলছিলাম স্টেজ বা মঞ্চের নিচের দিকে একটা গোলাকার চাকতির মতো অংশ, যার গায়ে বিভিন্ন আয়তনের ছিদ্র থাকে। এটা ঘুরালে, আঙ্গুল দিয়ে টান দিলে বা দেখবে যে এক এক সময় এক এক রকমের ছিদ্র আসে, এক এক আয়তনের, এক এক ব্যাসের। তখন কোনো সময় আলো কম পড়ে, কোনো সময় বেশি পড়ে, কোনো জিনিস কম আলো দেখার জন্য ছিদ্র ছোট আনতে হয়, কোনো সময় একটু মাঝারি আলোর জন্য একটু বড় এভাবে আমরা আলোক নিয়ন্ত্রণ করার জন্য ডায়াফ্রাম থাকে মাইক্রোস্কোপে, বা কম্পাউন্ড মাইক্রোস্কোপে ডায়াফ্রাম থাকে। ডায়াফ্রামের পাশে কোনো কোনো মাইক্রোস্কোপে শুধু ডায়াফ্রাম থাকে, আবার দেখবে যে কোনো কোনো মাইক্রোস্কোপে এখানে একটা কনডেন্সার সহ থাকে। তো কনডেন্সার থাকলে কনডেন্সারের গায়ে একটা হাতল থাকে, এটা তো চাকতির মতো অংশ, এটা একটা পাতের মতো অংশ, দেখো ছোট একটা পাতের মতো অংশ। এটা দুই আঙ্গুল দিয়ে টান দিলে, একবার টান দিলে দেখবে যে কোনো সময় ছিদ্র বড় হয়, কোনো সময় ছিদ্র ছোট হয়, তখন সেটাকে বলা হয় কনডেন্সার। কনডেন্সারগুলো আলোক কোনো সময় আলোককে ঘনীভূত করে, কোনো সময় হালকা করে, তখন এই কনডেন্সারের কাজ এটা। তাহলে আমরা যান্ত্রিক অংশগুলোর মোটামুটি একটা ধারণা আমরা পেয়ে গেছি। আমরা যন্ত্র মাইক্রোস্কোপের মধ্যে দেহের মধ্যে, এই যে এখানে তোমার বইতে যে ছবিটা আছে এখানেও লেবেলিং করে লেখা আছে। এমনি মাইক্রোস্কোপ, যেমন আমার এই কলমটা, এটা দেখলে কলমের কোনটা কোন অংশ এখানে কোনো লেখা নাই, আমরা এটা অভিজ্ঞতার আলোকে এভাবে শিখে গেছি। এখানেও তুমি যখন যন্ত্রটা দেখবে এখানে কোনো লেখা নেই, এগুলো এই স্যারের কাছ থেকে অথবা বই দেখে দেখে তোমরা আয়ত্ত করতে হবে যে এই অংশটা এই অংশের নাম, এই অংশের নাম এই। বিজ্ঞানীরা যেটা যে নাম দিছে ওই নামে তোমাকে ডাকতে হবে, ওই নামে তোমাকে শিখতে হবে। আচ্ছা, এখন আসো তাইলে আমরা যান্ত্রিক অংশের মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। 1 থেকে 10 নম্বর পর্যন্ত যে যান্ত্রিক অংশগুলোর কথাবার্তা আমরা লিখেছি বড় বড়গুলা, সেগুলা আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি। এরপরে আসো আলোক অংশ বা অপটিক্যাল পার্টস। আলোক অংশের মধ্যে দেখো আমি কি কি নাম লিখছি, অভিনেত্র, অভিলক্ষ, দর্পণ, 3টা নাম। অভিনেত্র বা আইপিস, যেটা দিয়ে আমরা দেখে থাকি, এই যে মাইক্রোস্কোপের এই অংশ দিয়ে আমরা দেখে থাকি। এইদিকে চোখ রাখি বলে এটাকে বলা হয় আইপিস বা অভিনেত্র। এখান থেকে এই অংশটাকে কি বলা হয়? আইপিস বা অভিনেত্র।
আইপিস বা অভিনেত্রর গঠন কীরকম? এই যে দেখো, টানানলের উপরের দিকে, টানানলের উপরে একটা ঢুকানো এই অংশটা একটা নলের মতো অংশ। এই অংশটা এই ছোট একটা নলের মতো অংশ, এটা দেখতে এমনি নলের মতো যদি খুলে দেখা যায়। তার বাইরের দিকে একটা লেন্স, ভিতরের দিকে একটা লেন্স যুক্ত থাকে। তাইলে অভিনেত্র বা আইপিসের গঠন কীরকম? যে দেখতে একটা নলের মতো অংশ হলে কী হবে, তার বাড়ির দিকে একটা লেন্স এবং ভিতরের দিকে একটা লেন্স, এদিকে একটা লেন্স, ভিতরের দিকে একটা লেন্স, দুই দিকে দুইটা লেন্স লাগানোর ফলে তার মধ্যে একটা বড় করার ক্ষমতা হয়। এটাকে বলা হয় বিবর্ধন বা পাওয়ার বা তাহলে এই পাওয়ারটা তার গায়ে এখানে লেখা থাকে। যেমন এই যে আমি এখানে লিখছি 5x 10x, কোনো কোনো অভিনেত্র 5x বা আইপিস 5x রায় 5x, কোনোটা 10x, কোনোটা 15x, কোনোটা 20x। আচ্ছা, 5xটা 5 গুণ বড় করতে পারে, 10xটা 10 গুণ বড় করতে পারে, 20xটা 20 গুণ বড় করতে পারে, এরকম। তাইলে আমরা অভিনেত্র কোথায় আছে? অনুদ্যযন্ত্রের এই যে প্রাণানলের উপরের দিকে একটা নলের মতো অংশ, যেখানে তুমি চোখ দিলে দেখবে একটা গ্লাস, একটা লেন্স। আচ্ছা, এই লেন্স উপরে একটা লেন্স, ভিতর দিয়ে একটা লেন্স, দুই দিকে দুটো লেন্স লাগানোর ফলে তার মধ্যে একটা বিবর্ধন ক্ষমতা হয়, সেটাকে বলা হয় তার পাওয়ার। আমরা এটা তার গায়ে লেখা থাকে, কোম্পানি বা যারা বানায় তারা এখানে গায়ে ওই বিবর্ধন ক্ষমতা লিখে রাখে, এবং আমরা প্রয়োজনে এটাকে চেঞ্জও করতে পারি। আমি মনে করো 5x দেখলাম, যদি না আমার একটু ভালো লাগতেছে না, তাহলে আমি 10 আনতে পারি। আরও বড় করতে গেলে 15x স্পেয়ার থাকে, এগুলো মানা যায়। বিশেষ ক্ষেত্রে তোমাদের সিলেবাসে যা নমুনাগুলো আছে সেখানে বিশেষ করে 10x দিয়ে কাজ চলে। উপরের আইপিসটাকে বেশি নাড়ানাড়ির দরকার নাই বা কোলানোর দরকার নাই। যদি কোনো সময় বেশি খারাপ থাকে বা দেখা যায় ওখানে ময়লা জমে গেছে বা দেখা যাচ্ছে না, বা ওখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাস গ্রো করছে, তখন ওই গাছগুলো দেখা যাচ্ছে না, তখন আমরা এটা চেঞ্জ করে দেবো বা অন্য মাইক্রোস্কোপ চেঞ্জ করে দেবো। তুমি নিজে নিজে খুলতে দিও না, খোলা তোমাদের নিজেরা খোলার দরকার নেই। দেখা না গেলে আমরা থাকবো, তখন আমরা মাইক্রোস্কোপ চেঞ্জ করে দেবো অথবা আইপিস চেঞ্জ করে দেবো। তাহলে আইপিসটা আবার বলি, আইপিসটা কোথায় থাকে? আমরা আইপিস এই অংশগুলোকে আলোক অংশ বলছিলাম, যেগুলো এগুলো আলোর সাথে সম্পর্কিত, সেজন্য এগুলোকে বলা হয় আলোক অংশ বা অপটিক্যাল পার্টস। তাহলে প্রথমে আমরা 1 নম্বরে পেয়ে গেলাম কি, অভিনেত্র বা আইপিস কোথায় থাকে? টানানলের উপরের দিকে নলের মতো অংশ, তার দুদিকে দুইটা লেন্স লাগানো থাকে। এই অংশটাকে আমরা আইপিস বলি, যেটা দিয়ে আমরা দেখে থাকি। এখানে চোখ রাখতে হয়, এখানে চোখ রেখেই মাইক্রোস্কোপে দেখতে হয়। যদি অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকে, আলোক পরে আমাদের সেকশন বা স্লাইডের অনুমানটা ভালো থাকে, তাহলে দেখা যাবে। নাইলে যদি সেকশনও খারাপ বা আলোক নিয়ন্ত্রণের কাজও হচ্ছে না বা দর্পণ দিয়ে লেন্স আসতেছে না, তখন আগাগোড়া অন্ধকার দেখা যাবে। তাহলে এটা দেখার জন্য যে ব্যবহার, এগুলো প্রথমে স্যারে করে দেবে, পরে নিজেরা করে আমাদেরকে দেখাবে। একদিন কয়েকবার ব্যবহার করতে হয়, তখন এই তোমাদের আইটটা আসে, হঠাৎ করে এগুলো ব্যবহার করা যায় না। আচ্ছা, তাহলে প্রথমে আমরা অভিনেত্রের কথা বললাম, এরপর দেখো অভিলক্ষ, যেটাকে ইংরেজিতে বলা হয় অবজেক্টিভ। সেটা কোথায় থাকে দেখো, এই যে আমরা যান্ত্রিক অংশের একটা অংশ বলছিলাম নোজ পিস, এই গোলাকার অংশ, তার নিচের দিকে দেখো এই যে দাঁতের মতো, এই একটা দুইটা, এখানে দুইটা আছে। কোনো কোনো মাইক্রোস্কোপে অবজেক্টিভ একটা থাকে, কোনোটাতে এখানে দেখো দুইটা আছে, কোনো কোনো মাইক্রোস্কোপে তিনটা আছে, কোনো কোনো মাইক্রোস্কোপে 5টাও থাকে। যেমন ডাক্তাররা যেগুলো ব্যবহার করে, ডাক্তারেরা রক্ত পরীক্ষা করার জন্য বা আরও আমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু পরীক্ষা করার জন্য যে মাইক্রোস্কোপগুলো ব্যবহার করে, সেগুলোতে অবজেক্টিভ 5টা থাকে। আচ্ছা, তা অবজেক্টিভ এখন কী জিনিস? আমরা আলোক অংশের মধ্যে একটাকে বলছিলাম অভিনেত্র, আর একটা বলছিলাম অভিলক্ষ। অভিনেত্রটা পাইলাম উপর দিকে, অবজেক্টিভটা থাকে কোথায়? এই যে নাসিকা বা নোজ পিসের সাথে নিচের দিকে লাগানো, অনেকটা দাঁতের মতো অংশ দেখবে। আচ্ছা, এই অবজেক্টিভগুলো কীরকম দেখতে? একটা নলের মতো, ছোট একটা নলের মতো। সেটার বাইরের দিকে একটা লেন্স লাগানো থাকে, ভিতরের দিকে একটা লেন্স লাগানো থাকে। এটাও খোলা যায়, খুলে আবার নতুন করে লাগানো যায়। তো
আমরা কি 5x এখনও দেখো গায়ের মধ্যে 5x 10x 40x 60x ইত্যাদি বিবর্ধন ক্ষমতা তার এই গায়ে লেখা থাকে, অথবা 5 পয়েন্ট সামথিং এরকম লেখা ফ্র্যাকশনও থাকতে পারে। আচ্ছা, তাহলে একটা দুইটা তিনটা এরকম এই নিচের দিকে, তাহলে কোথায় থাকে সেটা? নোজ পিসের নিচের দিকে দাঁতের মতো নলের মতো বিভিন্ন বিবর্ধন ক্ষমতা সম্পন্ন অংশগুলোকে বলা হয় অবজেক্টিভস বা অভিলক্ষ। এই অভিলক্ষটা আইপিস এবং অভিলক্ষ সরাসরিভাবে এভাবে সোজা করে রাখতে হবে। এটা যদি সোজা যদি না থাকে, স্লাইড বরাবর সোজা যদি না থাকে, কোনো জিনিসই দেখা যাবে না। কারণ তোমরা জানো বিজ্ঞানের ছাত্র, আলোক সরল রেখায় চলে, বড় বক্র রেখায় চলে না। সেই জন্য এদিকে এই যে এখান থেকে যে আলোক পড়বে সেগুলো সরাসরি যদি লাইনটা একবারে সোজা থাকে তখনই দেখা যাবে। যদি অবজেক্টিভ আঁকা বাঁকা হয়ে যায়, এর কারণে অবজেক্টিভতে আঁকা বাঁকা করা যায়, দিক সেদিক ঘুরানো যায়, আঁকা বাঁকা হয়ে গেলে দেখা যাবে না। কারণ ওই আলোক যেহেতু সরল রেখায় চলে, আমাদেরকে আলো যাওয়ার জন্য সোজা লাইনে আনতে হবে, এটাকে ঘুরিয়ে। আচ্ছা, তাহলে আমরা অবজেক্টিভ কাকে বললাম? যে নোজ পিসের নিচের দিকে দাঁতের মতো নলের মতো ভিতরে এবং বাইরে লেন্স লাগানো অংশগুলোকে অবজেক্টিভস বা অভিলক্ষ বলা হয়। অবজেক্টিভগুলোর গায়ে 5x 10x 15x ইত্যাদি ইত্যাদি তার পাওয়ার বা বিবর্ধন ক্ষমতা গায়ে লেখা থাকে। আমি কোনটাতে দেখলে আমার সুবিধা, সেই জন্য আমরা এগুলোকে প্রথমে ঘুরাতে পারি, ঘুরাইয়ে এক এক সময় এক একটা আনি আর কি। তোমরা যখন ব্যবহার করবে, এখানেও বিশেষ ক্ষেত্রে বিশেষভাবে তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসের যে নমুনাগুলো দেখি, উপরে 10x নিচে 10x দিলে 100 গুণ বড় দেখা যায়। তাহলে বিবর্ধন ক্ষমতাটা নির্ভর করে কিছুর উপর, অভিনেত্র এবং অভিলক্ষের পাঠের গুণফলের উপর, যোগফলের উপর নয়। মনে করো এখানে 10x এখানে 10x, তাহলে 10 কি 20 হবে, নাকি 10 গুণ করলে 100 হবে? তাইলে এখানে বিবর্ধন ক্ষমতা হবে অভিনেত্র এবং অভিলক্ষের পাঠের গুণফল, সেটা হবে। তাহলে এখানে যদি 10x হয়, এখানে যদি 10x হয়, 10 গুণ করলে 100 গুণ বড় দেখা যাবে নমুনাটা। এখানে যদি 10 হয়, এখানে যদি 5 হয়, তাহলে 5×10 50 গুণ বড় হবে। এখানে যদি 10 হয়, এখানে যদি আমি 40x দিই, তাহলে 10 আর এখানে 40, এখানে 10 গুণ করলে 400 গুণ বড় হয়ে যায়। এখানে যদি 60x দিই, এখানে যদি 10x দিই, 60-র সাথে এই 10 গুণ করলে 600 গুণ বড় হয়ে যায়। আচ্ছা, যাক, তাহলে আমরা আমাদের কথা আসি। আমরা অভিনেত্র পেলাম উপরের দিকে এখানে, তারপর অভিলক্ষ পেলাম এই যে নোজ পিস বা নাসিকার সাথে দাঁতের মতো নলের মতো অংশ, যার গায়ের মধ্যে 5x 10 ইত্যাদি লেখা থাকবে। আচ্ছা, তারপর আসো দর্পণ।